মরক্কোকে ফলো করলে বাংলাদেশ পেতে পারে ফুটবলের সফলতা। জি, একটা আফ্রিকান কান্ট্রিকে ফলো করলে বাংলাদেশের মতো একটা সাউথ এশিয়ান কান্ট্রি পেতে পারে সফলতা। কিন্তু কেন বলছি আমি কথা, তো চলুন আজকে জেনে আসি সে কাহিনী। আপনাদের মধ্যে যারা নিয়মিত ফুটবলের খবরাখবর রাখেন তারা খুব ভালো মতোই জানেন যে মরক্কোকে এখন একটা জায়ান্ট টিম বললেও সেটা ভুল হবে না, কারণ তারা রিসেন্টলি যে কাজটা করছে, তারা 2022 সালে একটা হিস্ট্রি ক্রিয়েট করছিল। তারা হয়ে গেছিল ফার্স্ট এবার আফ্রিকান কান্ট্রি যারা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলছে। চিন্তা করে দেখেন, যেখানে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা কত কষ্টকর, সেখানে তারা সেমিফাইনালে খেলছে এবং সেমিফাইনালে তারা কোনো ছোটখাটো দলকে হারায় যায় না। তারা স্পেন, পর্তুগালের মতো দলকে হারায় তারা সেমিফাইনালে গেছে এবং সেখানে ফ্রান্সের সাথে পরবর্তীতে হারছে, সেটা ভিন্ন কথা। বাট চিন্তা করে দেখেন, একটা আফ্রিকার মতো মহাদেশের একটা দল এসে তারা ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে খেলছে, কত বিশাল একটা বিষয়। এবং আজকের এই প্রেজেন্ট ফুটবলের টাফনেসের মধ্যে তারা এই জিনিসটা করছে এবং তাদের স্কোয়াডে খেয়াল করলে আপনি দেখবেন যে অনেক অনেক ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, কিন্তু তাদের এই মানে এটা কি বলে, এই সাফল্যটা তারা একদিনে আসে না, তারা বিশাল বহুত বহুত উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। তো আজকে আমি এক্সপ্লেন করব কিভাবে মরক্কোকে ফলো করলে বাংলাদেশ হইতে পারে এশিয়ান একটা জায়ান্ট এবং তারা কোন কোন কাজটা ঠিক করছিল তাদের সেই উত্থান পতনের সময়। আফ্রিকার একটা দেশ থেকে তারা হয়ে গেছে একদম ওয়ার্ল্ডের বিশাল একটা জায়ান্ট এবং শুরুর দিকে তারা ভালো ছিল, মিডল এসে তারা অনেক বড় রকমের ফল করছিল, সেখান থেকে তারা কিভাবে উঠছে আজকে আমি সেটা এক্সপ্লেন করব। মরক্কোর ফিফা র্যাঙ্কিং এর কথা বললে বর্তমানে তারা আছে ফিফা র্যাঙ্কিং এর 14 নম্বর অবস্থানে এবং আপনি হয়তো বলবেন যে মরক্কোর মতো একটা টিম, যেটা আফ্রিকার একটা টিম, তাদের 14 নম্বরে থাকা তো হিউজ, বাট সারপ্রাইজিংলি মরক্কোর এটা হাইয়েস্ট অবস্থান না। তারা 1998 সালে ফিফা র্যাঙ্কিং এ 10 নাম্বার অবস্থানে ছিল, আফ্রিকার নাম্বার 1 টিম ছিল। এবং 1986 সাল থেকে 2000 সাল পর্যন্ত ধরা হতো মরক্কোর একটা গোল্ডেন জেনারেশন যারা ফুটবলে অনেক আগানো ছিল। বাট 2006 সালের পর তাদের আসে বিরাট একটা ডাউনফল। দেখেন 1998 সালে যে টিমটা ছিল 10 নম্বর অবস্থানে, 2010 সালে গিয়ে সেই টিমটা হয়ে যায় 95তম অবস্থানে। এখন হয়তো আপনি বলবেন যে বাংলাদেশের হিসাবে তো এটা হিউজ ব্যাপার স্যাপার, বাট দেখেন একটা টিম যখন 10 নম্বরে ছিল সেটা থেকে কিরকম ডাউনফল আসলে তারা চলে যায় 95 নম্বরে এবং তারা ওয়ার্ল্ড কাপে পর্যন্ত পার্টিসিপেট করতে পারতেছিল না। তারা 2010 এবং 2014 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেটই করতে পারে নাই। দেন আগায় আসে তাদের দেশের যে কিং মোহাম্মদ সিক্স। তিনি ছিলেন একজন হিউজ ফুটবল ফ্যান এবং তিনি মরক্কোর এই দুর্দশা দেখে তিনি কিছু পদক্ষেপ নেন এবং এই পদক্ষেপগুলোয় পরবর্তীতে মরক্কোর জন্য হিউজ সাকসেস নিয়ে আসছে এবং এই সাকসেসগুলো আমরা 2022 সালে তাদের সেমিফাইনাল খেলাটাতে দেখছি। এবং এই তাদের ইনিশিয়েটিভগুলো না খুবই সিম্পল ছিল বাট খুবই এফেক্টিভ ছিল। হ্যাঁ, এটা খুবই ব্যয়বহুল ছিল। দেখেন তারা কি ইনিশিয়েটিভগুলো নিছে। যখন দেখা গেছে 10 এবং 14 সালের ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেটই করতে পারে নাই, দেন কিং মোহাম্মদ সিক্স এসে তাদের যে ফেডারেশন আছে সেটাতে তারা 16.8 মিলিয়নের মতো ইউরো ইনভেস্ট করে তারা একটা ফুটবল একাডেমি করছে এবং সেই একাডেমিটাকে না পরবর্তীতে তারা হচ্ছে পুরো দেশব্যাপী তারা এটাকে এক্সপ্যান্ড করছে এবং এই একাডেমিটাতে তারা হচ্ছে বয়সভিত্তিক ফুটবলারদের আনা হতো, প্রতিটা ট্যালেন্টকে তারা নিয়ে আসতো এবং তাদের লক্ষ্য ছিল যে কোনো ট্যালেন্ট যেন বাদ না পড়ে। প্রতিটা মরক্কিয়ান ট্যালেন্ট আছে সেগুলোকে তারা বড় রকমের একটা মানে বড় মাপের প্লেয়ার করার জন্য তারা চেষ্টা করে গেছে এবং সেটার পরবর্তীতে আমরা যে সফলতা দেখছি সেটার আপনারা একটা উদাহরণ যদি আমি দিই, সেটা হচ্ছে এননেসেরিকে আপনারা সবাই চিনেন, যে পর্তুগালের এগেইনস্টে যে গোলটা দিছিল, যেটার পর অনেক অনেক বেশি পরিমাণ হার্ট ব্রেক হয়েছিল ফুটবলে। সে এননেসেরি কিন্তু এই মোহাম্মদ সিক্স যে একাডেমি আছে, মানে মোহাম্মদ সিক্সের যে একাডেমি আছে সেটার একটা এটাকে কি বলে প্রোডিজি বা সেটার একটা ছাত্র বা গ্র্যাজুয়েট ছিল এবং এরপরও তারা অনেক বেশি পরিমাণে ইনিশিয়েটিভ গুলো নিছে। তারা হচ্ছে বেটার কোচ নিয়ে আসছিল এবং বারবার তারা চেঞ্জ করতেছিল যে ভালো কোচ কে আসেন। অ্যান্ড দেন তারা যে কাজটা করছে সেটা বাংলাদেশ এখন করতেছে, সেটা হচ্ছে তাদের ডুয়াল ন্যাশনালিটির প্লেয়াররা, বিভিন্ন দেশে তাদের মরক্কান প্লেয়ার আছে, তাদেরকে তারা হচ্ছে তাদের যে মরক্কো আছে সেটাতে আনা শুরু করছিল। প্রেজেন্ট ফুটবলে আপনারা এখন বড় বড় অনেক মরক্কান হাই প্রোফাইল ফুটবলারকে দেখবেন, যেমন আমি যদি কয়েকজন উদাহরণ দিই, যেমন হচ্ছে আশরাফ হাকিমি, ইয়াসিন বুনো, আমরাবাত, মাজারুই, ইব্রাহিম দিয়াজ, আরো অনেক অনেক প্লেয়ারকে আপনারা দেখবেন এবং এই প্লেয়ারগুলো না মরক্কান ন্যাশনাল টিমের খেললো, এরা হচ্ছে অ্যাকচুয়াল মরক্কোতে জন্মগ্রহণ করে নাই। আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আশরাফ হাকিমি না স্পেনে জন্মগ্রহণ করছে এবং সে স্পেনের ইউথ টিমেও খেলছিল, বাট পরবর্তীতে সে মরক্কো ন্যাশনাল টিমের হয়ে খেলা শুরু করছিল এবং বর্তমানে সে মরক্কোর একটা বিশাল একটা স্টার এবং ফুটবল ওয়ার্ল্ডের বিশাল একটা স্টার। এবং এই ডুয়াল ন্যাশনালিটি দিয়ে মরক্কো তাদের যে এটাকে কি বলে ন্যাশনাল টিম আছে সেটাকে আরো বেশি পরিমাণ শক্ত করছে এবং অনেক বেশি কম্পিটিটিভ করে দিছে। বাট তারা শুধু ডুয়াল ন্যাশনালিটির মধ্যে থেমে থাকে নাই, তারা তাদের এটাকে কি বলে লিগটাকে কম্পিটিটিভ করছে, দেন হচ্ছে তাদের একাডেমিগুলোকে আরো বেশি পরিমাণ উন্নত করছে এবং অনেক বড় বড় ফ্যাসিলিটি দিছে। শুধু তাদেরকে ফুটবল খেলা শিখায় না, তাদেরকে পড়াশোনা তো তাদেরকে এঙ্গেজ রাখছে, যার কারণে পরবর্তীতে যেন তারা ভালো কিছু করে তারা জীবন
জীবনযাপন করতে পারে সেটাও করে দিছে। এবং তাদের বর্তমানে ফুটবলীয় কালচারের কথা যদি বলি ভাই, মরক্কোর খেলা যারা এখন দেখছেন তারা জানেন যে তাদের ফ্যান এঙ্গেজমেন্ট কি রকম লেভেলের হইতে পারে। এবং এরকম আরো অনেক ইনিশিয়েটিভ নিছে, যেমন কোচ ভালো ভালো কোচ দিছে, ভালো ভালো প্লেয়ার, মানে এটার কি বলে অনেক ভালো রকমের একটা ইয়া করছে। তো এত কিছুর পরে তারা হচ্ছে যে সাকসেসটা পাওয়া সেটা হচ্ছে এখন পাচ্ছে। এবং 2026 বিশ্বকাপে তারা খেলবে কিনা আমি এখন শিওর না, আমি এখনো চেক করি নাই, বাট 2030 বিশ্বকাপ তারা হোস্ট, যার কারণে তারা অটোমেটিক তারা সেখানে খেলা শুরু করে দিবে। তো তাদেরকে ফলো করলে বাংলাদেশও এরকম একটা উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে, এশিয়ান একটা জায়ান্ট হতে পারে। দেখেন আমাদের ফুটবল ফেডারেশন না আস্তে আস্তে ইনিশিয়েটিভ গুলো নেওয়া শুরু করছে। দেখেন হামজা চৌধুরীর মতো প্লেয়ারদের আমরা আনতেছি, আমরা সামিত সোম, কুইন সুলেমানের মতো প্লেয়ারদের আনতেছি, বাট শুধু তাদেরকে দিয়ে যে হবে না সেটাও আমরা সবাই জানি। এই জন্য তাদেরকে আরো কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন আমাদেরকে একাডেমি বানাইতে হবে, আমাদের ট্যালেন্ট টার্ন করতে হবে। এই জিনিসগুলো আমি প্রতিটা ভিডিওতে বলতেছি। এবং দেখেন সেটা তো আমি একটা জলজন্ত উদাহরণে দিলাম যে মরক্কো কিভাবে তারা ফুটবলে উন্নতি করতে পারছে। দেখেন একসময় আমরাও কিন্তু অনেক ভালো একটা পজিশনে ছিলাম ফুটবলে, আমরাও কিন্তু এশিয়ার জায়েন্ট না হলো সাউথ এশিয়ার অনেক বড় রকমের একটা জায়েন্ট ছিলাম, বাট এখন আমাদের 185 নাম্বার র্যাঙ্কিং, যেটা মোটেও ভালো দেখাচ্ছে না। তো মরক্কোর যে সিম্পল ইনিশিয়েটিভ গুলো আছে এগুলো যদি আমরা ফলো করি, যেমন একাডেমি করা, লিগকে কম্পিটিটিভ করা, ফুটবলীয় কালচারকে ইয়া করা, তাহলে দেখবেন যে আমরা সিম্পলি হয়ে যাবে। যখন ইনভেস্টমেন্ট আসবে না তখন হয়ে যাবে। হ্যাঁ আমাদের একটা বাজেট ইস্যু আছে, বাট স্পন্সর নিয়ে আমরা দেখেন আমরা যে বিপিএল যে ক্রিকেটটা আছে, আমরা যদি দেখি প্রত্যেকটা দলে 10-12টা করে স্পন্সর। ফুটবলে কি স্পন্সর গুলো পাবে না? ফুটবলে হয়তো আমরা চেষ্টা করতেছি না বা করলে হচ্ছে না, বাট আরেকটু চেষ্টা যদি বাড়াই আমরাও কিন্তু পেতে পারি। তো আজকের এই পুরো ভিডিওটা আমি মরক্কো আর বাংলাদেশের যে সিচুয়েশন এটা মিল দেখে আমি হচ্ছে বানাইলাম। এবং এই ভিডিওর আইডিয়াটা আমি হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে সাদমান ভাই আমাকে বলছেন, কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট অনেকেই করেন, যাদের মধ্যে থেকে ওনার কমেন্ট আমার ভালো লাগছে দেখে এই টপিকে একটা ভিডিও বানাইছি। তো আজকের ভিডিওটা কার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। আপনারা কোন কোন জিনিস আমার সাথে এগ্রি করেন সেটাও কমেন্ট করে জানান। আর আপনি কোনো ভিডিওর যদি টপিক থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার যদি ভালো লাগে অবশ্যই আমি রিসার্চ করে একটা ভিডিও বানাতে পারবো। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আমি জানি না কোয়ালিটি কেমন আসছে, বাট থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।